না না আঙ্কেল, অন্য একদিন খাবো। আজ আমার একটু কাজ আছে। এমনিতেই দেরি হয়ে গেছে খুব। আমি আসি। আল্লাহ হাফেজ। এসো তবে। আরিয়ান চটপট উঠে কেটে পড়ে। বাপরে বাপ, নিজের মেয়েকেই যা শাসন করে। আর যদি জানে আমি তার মেয়ের সাথে ফ্লার্টিং করার চেষ্টা করছি, আমায় তাহলে জ্যান্ত পুঁতে ফেলবে। আরিয়ান বেরিয়ে যাচ্ছে আরাফাদের গেট থেকে। উপর থেকে আরাফা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আরিয়ানের জন্যই বাবা বকেছে, ওকে তো সে নাস্তানাবুদ করবেই। আরিয়ান বাইক স্টার্ট দেয়। পথিমধ্যে থেকে আইসক্রিম, ফুচকা আর 2 প্যাকেট বিরিয়ানি কিনে নেয়। মিহি বসে আছে মাহিকে নিয়ে। মেয়েটা একটুও খেতে চাইছে না, বারবার মা মা করছে। মিহি এবার বিরক্তি নিয়ে বলে, মেরি মা একটু খা, তোর মামা কাছে গেছে, আসবে তো বলেছে। বারবার আমায় কেন বিরক্ত করছিস? তুই তোর বাবার মতোই হচ্ছিস একদম, আমাকে জ্বালিয়ে শেষ করলি। ছোট মাহি কি বুঝলো তা মিহি জানে না, তবে আধো আধো কণ্ঠে বলে উঠল। মিহির হাতটা থেমে গেল। শান্ত চোখে মেয়ের দিকে তাকালো। আপনা আপনি পানিতে চোখ দুটো ভরে আসছে। এই ডাকটা যে শুনবে তো আর এখানে নেই। কত প্রফুল্ল ছিল সে। আজ মেয়ে ঠিকই ডেকেছে, কিন্তু সাড়া দেয়নি কেউ। মাহি চুপচাপ সবটুকু সুজি খেয়ে নেয়। এরপর মিহি ওকে কোলে করে নিয়ে নিচে নামে। দুপুর 2টা বাজে। রান্না সহ সকল কাজ করে ঘুমিয়ে গেছে সার্ভেন্ট। ওই মেয়েটার অসময়ে ঘুমোনো তার বোধগম্য হয় না। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে সব সময়। আনাচে কানাচে কত শত স্মৃতি, আবার সেই রক্ত। আর রক্তের কথা মনে পড়ে মিহির। মাথা থেকে যতই ছাড়তে চায় ততই জেঁকে বসে চিন্তাটা। কলিং বেলের আওয়াজে মিহি ভাবনা থেকে বের হয়। মাহি কোলেই ঘুমিয়ে গেছে। মিহি গিয়ে এক হাতে দরজা খোলে। সামনে আরিয়ান দাঁড়িয়ে আছে, ঘামে শার্ট ভিজে একাকার। দুপুরেই এই রোদে যে তার ভাই বাইক চালিয়ে এসেছে তা বেশ বুঝতে পারছে। চোখ যায় আরিয়ানের হাতের দিকে, হাতে খাবার অনেক। আরিয়ান ক্লান্ত হেসে বলে, কিরে বাচ্চার মা, ঢুকতে দিবি নাকি দাঁড় করিয়ে রাখবি? আইসক্রিম গলে যাচ্ছে তো। মিহি টু শব্দটি না করে সরে দাঁড়ায়। আরিয়ান তাড়াতাড়ি খাবারগুলো টেবিলে রাখে, আইসক্রিমগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখে তাৎক্ষণিক। এরপর মাহিকে নিয়ে দোলনায় রেখে আসে। মিহিকে টেনে নিজের পাশে বসায়। হাসির ছলে আরিয়ান বলে, কিরে পেতনি, মুখে খই ফুটছে না কেন? আরিয়ান বিরিয়ানি থেকে এক লোকমা মিহির মুখের সামনে ধরে জিজ্ঞেস করে। মিহির মুখে চাপা কষ্টের ছাপ। মিহি কান্না চেপে বলে, ভাই, ভাইয়া, ও আমার মাহি আজকে বাবা ডেকেছে। আরিয়ানের হাতটা নেমে গেল প্লেটের উপর। মিহির দিকে তাকিয়ে ব্যথাতুর হেসে বলে, সবই আমাদের কপাল, আমরা কাউকে বেঁধে রাখতে জানি না, আর না কেউ আমাদের আঁকড়ে ধরে। আরিয়ান মিহিকে খাইয়ে দেয়। এইটুকু মেয়েটার জীবনেও কত কষ্ট। জীবনটা নাটকীয়, কোনো মঞ্চ কষ্টের সীমানা নেই যে। আরিয়ান নিজেও খাওয়া শেষ করে। কল দিয়ে কাকে যেন আসতে বলে। প্রায় আধা ঘন্টা পর কলিং বেল বেজে ওঠে। মিহি গিয়ে দরজা খুলে দেয়। এখানে তো আরিয়ানের 3 বন্ধু শিহাব, রায়ান আর সুহাস। তারা মিহির সাথে কুশল বিনিময় করে উঠে বসে। আরিয়ান মাহিকে নিয়ে নিচে নেমে আসে, মাহিকে মিহির কাছে দিয়ে দেয়। 3 জনেই দাঁড়িয়ে আছে। আরিয়ান আচমকা সুহাস আর শিহাবের গালে থাপ্পড় লাগায়। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে যায়। চারিদিকে পিনবত নীরবতা। আরিয়ান রেগে আছে প্রচুর। মিহি দুটো শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করে, ভাইয়া, ওদের মালি কেন? আরিয়ান চোখ ঘুরিয়ে একবার মিহির দিকে তাকায়, তারপর নিজে সোফায় বসে পড়ে। রায়ান, সুহাস, শিহাব আর মিহিকেও ইশারায় বসতে বলে। মিহি গিয়ে মাহিকে সার্ভেন্টের কাছে রেখে আসে আর তাকে রুম থেকে বেরোতে নিষেধ করে। মিহি এসে আরিয়ানের পাশে বসে। তাদের সামনে সুহাস, শিহাব আর রায়ান। কেউই বুঝতে পারছে না আরিয়ান কেন এমন করলো। একটু ভয় আর জড়তা নিয়ে মিহি আবারও বলে, ভাই বল, ওদের দুজনকে মারলি কেন? হ্যাঁ বল, ওদের মারলি অথচ আমি ছেড়ে দিলি, এটা কেমন কথা? বল আগে কি হয়েছে। রায়ানের কথা শুনে আরিয়ান বলে, কেন, চর খাওয়ার খুব শখ হয়েছে বুঝি? সামনে আয়, তোর কোনো শখই অপূর্ণ রাখিনি আমি। আরিয়ানের এ কথাতেও শান্ত হয় না কেউই। রায়ান ও মিহি চেপে ধরে আরিয়ানের আসল কথা জানার জন্য। আরিয়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, সোজা হয়ে বসে, সুহাস আর শিহাবের দিকে পূর্ণ দৃষ্টি দেয়। তারপর ধীর গলায় বলে, তোরা তো আমার বন্ধু তাই না?
তিনজনই তখন মাথা দোলায়। আরিয়ান তখন রায়ানের দিকে তাকিয়ে বলে, আমি নেশা করলে তুই কি করবি রায়ান? রায়ান চটপট উত্তর দেয়, থাপড়িয়ে তোর সব দাঁত খুলে ফেলবো। এমনিতেই তোর এই মেয়েদের সাথে ফ্ল্যাটিং আমার পছন্দ নয়। তোকে কোনো মেয়ের মন ভেঙে পৈশাচিক আনন্দ পেতে যখন দেখি, বিশ্বাস কর আমার তখন তোকে গুলি করে মারতে মন চাই। কিন্তু তোদের এই 3 শয়তানের জন্য কিছু বলি না, বাট তুই নেশা করবি এটা আমি মানবো না। আরিয়ান এবার দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকায়। শিহাব আর সুহাস মাথা নিচু করে আছে। আরিয়ান এইবার বলে, নেশা করেছে এটাও ধর মানলাম, বাট একটা অ্যাক্সিডেন্ট করলো, তারপর লোকটাকে হাসপাতালে না নিয়ে উল্টো গাড়ি ঘুরিয়ে চলে গেল। এমন মানুষকে কি করা উচিত? রায়ান সরু চোখে শিহাব আর সুহাসের দিকে তাকায়। তাদের প্রাণ ভয়েই শেষ। রায়ানের বুঝতে বাকি থাকে না কি হয়েছে। মিহিও এতক্ষণ সব বুঝে গেছে। শিহাব বলে, দোস্ত কসম আর জীবনেও খাবো না। সুহাসও তাল মিলিয়ে বলে, হ্যাঁ কসম। আর কালকে হুশ ছিল না, তাই লোকটাকে রেখেই চলে গেছি। আরিয়ান রাগে চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা কেন হুঁশে থাকবা? লোকটা তার স্ত্রীকে নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ওখানে নেমেই গাড়ি খুঁজছিল। তোমাদের গাড়ি থামাতে বলছিল, কিন্তু তোমরা ওনাকে মেরেই দিতে যাচ্ছিলে। আসলেই গ্রেট। তোদের আমি গাড়ি ঘোরাতে দেখি। ওই লোকটার ওয়াইফ চিৎকার করছিল তখন, কিন্তু জায়গাটায় এত ঘন বসতি নেই, কেউ আসেনি। তোমাদের গাড়ি ঘোরাতে দেখে আমি গাড়ির নাম্বারটা পড়ি, কিন্তু যখন দেখি তোমরা, তখন আমার সত্যি তোমাদের দুজনকে খুন করতে ইচ্ছা হয়েছিল। কি করে পারলে এমন গর্হিত কাজ করতে? আমি যদি ওখানে গিয়ে ওনাদের হাসপাতালে না নিতাম, তাহলে হয়তো সব শেষই হয়ে যেত। ভাগ্য ভালো মারাত্মক আঘাত লাগেনি, না হলে তোদের নামে আমি নিজেই কেস ঠুকে দিতাম। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়া লোকটার সাথে বাবার চেহারার অনেক মিল ছিল। তোদের নিজের বন্ধু ভাবতেও লজ্জা লাগছে। শিহাব আর সুহাস নিচু করেই আছে তাদের মাথা। কিছু বলার নেই তাদের। কালকে খুব বড় অন্যায় হয়ে গেছে। রায়ান আগুন চোখে তাকিয়ে আছে ওদের দিকে। ভাবতেও পারছে না এমন কাজ ওর বন্ধুরা করেছে। মিহি বলে, দেখ ভাই, যা ভাগ্যে ছিল হয়েছে। ওদের আশা মতো দোলাই করে দিস, তাহলে আর এমন কাজ করবে না। এখন ঠান্ডা হ প্লিজ। আরিয়ান কিছু না বলে সবার সামনে থেকে গটগট করে চলে যায়। মিহি দৌড়ে গেলেও পারে না আটকাতে। আরিয়ান বাইকে করে চলে যায়। পেছনে তিনজনও বেরিয়ে আসে। মিহি ওদের উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আপনাদের ক্ষমা করবে কিনা জানি না, তবে আপনারা খুব জঘন্য একটা কাজ করেছেন। সবাই নির্বাক হয়ে বেরিয়ে আসে। মুখে কথা বলার মতো কিছুই নেই। পরের দিন আরিয়ান ভার্সিটিতে যায়। সুহাস আর শিহাবকে এড়িয়ে শুধু রায়ানের সাথেই টুকটাক কথা বলে। আর কিছু মেয়ে ফুসুর ফুসুর করছে এদের কি হয়েছে। প্রতিদিন চারজন একসাথে থাকলেও আজকে আলাদা কেন? আরিয়ান ক্লাসে চলে যায়। আরাফার পাশে সিট খালি ছিল। আরিয়ান সেই দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎই আরাফার পাশে একটা ছেলে বসে পড়ে। ছেলেটাকে দেখে আরিয়ানের মেজাজ গরম হয়ে যায়। ছেলেটা আরিয়ানের দিকে চেয়ে বাঁকা হাসে। আরিয়ান ডাকে গজগজ করতে করতে অন্য সিটে গিয়ে বসে। ডাকে সহ্য হয় না, তার মুখটাই আজ দেখতে হলো। আরিয়ান দেখলো আরাফা হেসে হেসে তার পাশের অনিক নামক ছেলেটার সাথে কথা বলছে। আরিয়ানের প্রচুর রাগ হয়। মেয়েটা ওই দিন কত বড় বড় কথা বলল, আর আজকে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকটা ছেলের সাথে দাঁত কেলিয়ে কথা বলছে। ঢং যত সব। আরিয়ান একটা ক্লাস করেই বের হয়ে আসে। ভালো লাগছে না কিছু, ভেতরটা অস্থির অস্থির লাগছে। কোনো ঝড় আসার আগাম বার্তায় মনটা বারবার কুগাইছে। আরিয়ানের পিঠে এসে কেউ হাত রাখে। পেছন ঘুরে অনিককে দেখে ছিটকে সরে যায় সে। অনিক আবারও হাসে। হেসে হেসেই বলে, আগে এইভাবে হাত রাখলে কতই না খুশি হতি, আর এখন সিটকে সরে যাচ্ছিস। আরিয়ান রেগে বলে, কোনো বেইমান বা বিশ্বাসঘাতকের ছোঁয়ায় আমার খুশি হওয়া মানায় না। এখন তো তুই বিশ্বাসঘাতকতা করেছিস, কত মেয়ের মন নিয়ে খেলছিস,
নিজেই তাদের সাথে বেইমানি করেছিস তার বেলা। আমার এই পরিবর্তনের পিছনে তোর একটা বিরাট অবদান আছে, সেটা ভুলে যাবি না। আরিয়ান অনেককে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায়। অনেক সেদিকে তাকিয়ে হাসতে থাকে। হঠাৎই পাশ থেকে একটা মেয়ে বলে, এই ছেলে হাসলে তো তোমার সেই কিউট লাগে। অনেক হাসি থামিয়ে সেই মেয়েটার দিকে তাকায়। দেখতে শুনতে ভালো, তবে স্যাঁচরা লাগছে তার। পাশ কাটিয়ে অনেক চলে যেতে নিলেই আনিকা মানে আরিয়ানের কয়দিন আগের ব্রেকআপ করা এক্স অনিকের রাস্তা আটকে ধরে। অনিকের গাল দুটো টেনে আনিকা বলে, হাউ সুইট, তোমার অনেক কিউট। তোমার নাম কি? অনিকের প্রচুর রাগ লাগছে। একটা মেয়ে এমন স্যাঁচরামি করতে পারে জানা ছিল না। মেয়েটাকে এখন পদ্মা নদীতে চুবাতে মন চাইছে তার। অনেক রেগে বলে, কোন ধরনের অসভ্যতা এটা? বলানি কওয়ানি এসেই গাল টানাটানি, এখন আবার পথ আটকানো। কোনো ম্যানার নেই আপনার, পথ ছাড়ুন। আনিকা পথ না ছেড়ে আবারও বলে, বলো তোমার নাম কি? অনিকের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাছে টাইম। এখন পাগলের পাল্লায় পড়ল সে। আনিকাকে ভুলভাল বুঝিয়ে অনিক ক্যান্টিনের দিকে যায়। আরাফা একা একা বসে আছে। অনিক যায় তার সাথে ভাব জমাতে। এদিকে আরিয়ান আর রায়ান কথা বলছে। যাই হোক, লাস্ট বাজি ওকে, এরপর আর করব না। আসলে ওই আরাফার অহংকার চূর্ণ করব। এত দেমাগ আসে কই থেকে আমাকে কথা শোনানো, আর আজ অনেকের গায়ে পড়ে পড়ে কথা বলছে। এই মেয়েগুলো সব এমনই। রায়ান আরিয়ানের কথায় বিরক্ত হয়ে বলে, দেখ, তুই আর ফ্ল্যাটিং করবি না, এটা শুনে খুশি হয়েছি, কিন্তু আরাফাকে কি ছেড়ে দেওয়া যায় না? তোর এত দরদ কেন? আরে না, এমনি। আমি কখনোই হারিনি, আর না হারবো। আরিয়ান বাইকে চলে যায়। আজ মাহিকে দেখতে যাবে। বাচ্চাটা বাবা ডাক শিখে গেছে, কিন্তু বাবাকেই কাছে পাচ্ছে না। আরিয়ান গিয়ে নিজের কাছের এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ঢোকে বাড়িতে, আবার দরজাটা লাগিয়ে দেয়। আরিয়ান এদিক ওদিক মাহিকে খুঁজছে,